গাজীপুরের শফিপুরে স্পিনিং মিলে ভয়াবহ আগুন, ধসে পড়েছে টিনের কারখানা। বেনাপোল বন্দরের গুদামের আগুন 4 ঘণ্টা পর নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রীর হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু। বললেন, এই কার্ড সন্ত্রাস ও জঙ্গিবাদীদের শনাক্ত করতে সহায়ক হবে। পর্যাপ্ত গণপরিবহনের অভাবে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। যানজট পরিস্থিতিতে নতুন বাস নামাতে আগ্রহ নেই বাস মালিক সংগঠনের। অবকাঠামো উন্নয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সিডর আয়লায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি। অস্বাভাবিক জোয়ার ও আগুনে গ্রামের পর গ্রাম বিলীন। স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর। এবং শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজধানী সহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে প্রতিমা গড়ে তোলার ধুম। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির অগ্রগতি নিয়ে খাদ্য ভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা প্রতিবেদন তৈরি করে সেখানে প্রচারিত করেছে যে এটা যদি করা যায় তাহলে বিরাট একটা সাফল্য আসবে। এই তাদের কথা ছিল। এটাই আমাদের অনেকেই আমাদের সমালোচনা যারা করেন সেই সমালোচকদের মুখ বন্ধ হয়ে যাবে যে আমরা 10 টাকা কেজিতে চাল হতদরিদ্রের মানুষকে আমরা দিতে পারছি, 50 লক্ষ মানুষকে আমরা দিতে পারছি। যারা সমালোচনা করেন আমাদের এই সরকারের শেখ হাসিনা, তাদের সেই সমালোচনা বন্ধ হয়ে যাবে যদি আমরা সঠিকভাবে এই কর্মসূচি পালন করতে পারি। সব কথাই উঠে এসেছে, আমি আর কথার রিপিটেশন করতে চাই না, সব কথাই কিন্তু উঠে এসেছে। আমাদের মাননীয় সচিব মহোদয়, মাননীয় যুগ্ম সচিব মহোদয়, মাননীয় মহাপরিচালকের বক্তব্যে সব কথা উঠে এসেছে। আমি স্পষ্ট 2-1টা কথা বলতে চাই। এটা একটা স্থায়ী কর্মসূচি আমাদের, এবং এটা আমাদের মন্ত্রণালয়ের নিজস্ব কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রীর নাম এই কর্মসূচির সাথে জড়িত। খাদ্য বান্ধব কর্মসূচি, স্লোগান শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ। এই কর্মসূচিকে 100% সফল করতে হবে, 100% সফল করতে হবে। মানে 80% সফল হলো বা 90% সফল হলো, তার 99% সফল না। এই কর্মসূচিকে 100% সফল করতে হবে। এটা হচ্ছে আমাদের পরিষ্কার ঘোষণা। এতে কোনো রকম হেরফের হলে চলবে না, 100% সফল করতে হবে। তালিকা প্রণয়নের ক্ষেত্রে আমরা যে কমিটি করেছি, নীতিমালা আছে, সেই নীতিমালার প্রয়োজনে আমরা কিছু সংশোধন করতে পারি ভবিষ্যতে। নীতিমালার ত্রুটি বিচ্যুতি যদি দেখা যায়, কিছু ত্রুটি বিচ্যুতি বা প্রয়োজনে আমরা সংশোধন করতে পারি। তালিকা প্রণয়নের ক্ষেত্রে 100% স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, পরিষ্কার কথা। এখানে যদি কোন রকম একজন হতদরিদ্র ছাড়া কোন রকম ভাবে যদি পার্সিয়ালিটি করা হয়, কোন রকম রাজনৈতিক ব্যক্তিদের মুখ চিনে চিনে, কেমন মানে রাজনৈতিক ব্যক্তিদের, রাজনৈতিক কর্মীদের যাদের আছে, যারা হ্যাভ নট না, তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, এরকম যদি আমাদের কানে আসে বা এরকম যদি আমরা সংবাদ পাই, তাহলে কিন্তু তালিকা যারা প্রস্তুত করবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। দর্শক, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির অগ্রগতি নিয়ে খাদ্য ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। গাজীপুরের শফিপুরে একটি স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, ভোরে কালিয়াকৈরের শফিপুরে যমুনা গ্রুপের মালিকানাধীন শামীম স্পিনিং মিলে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে টিনের কারখানাটি ধসে পড়েছে, তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনা অনুসন্ধানে এরই মধ্যে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, মৌটুসী, যে আগুন ভোরবেলা লেগেছিল সে আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে 14টি ইউনিট তারা কাজ করে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত ভিতরে ভিতরে কিন্তু আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস যেটি বলছেন যে সুতা এবং তুলার মধ্যে যেহেতু আগুনটি লেগেছে, তো সে কারণেই আগুনটি নিয়ন্ত্রণে আনতে আরো অনেকটাই সময় লাগবে। এর আগে আমরা দেখেছিলাম যে কারখানার প্রথম ভাগের যে জায়গাটি, অর্থাৎ সামনের দিকের যে জায়গাটি, সেখান থেকে আগুন নিয়ন্ত্রণে আনার পরে সেখান থেকে পোড়া সুতা, আধা পোড়া সুতা সেগুলো বের করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখন পিছনের দিকের যে অংশ, অর্থাৎ এই কারখানার, সেখানে কিন্তু আগুন আমরা দেখছি যে বাইরে থেকে এখনো পর্যন্ত ভিতরে ভিতরে আগুন জ্বলছে এবং এই মুহূর্তে আপনি হয়তো দেখছেন যে প্রচন্ড ধোঁয়া উঠছে। কারণ যেই সুতা এবং তুলার মধ্যে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস কর্মীরা সেই বাইরে থেকে যেহেতু পানি ছেটাচ্ছেন, পানি নিক্ষেপ করছেন, তো তার ফলে সেই আগুনের মধ্যে পানি পড়ার পরে কিন্তু সেই প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং এই ধোঁয়ার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা দেখছি যে জায়গায় জায়গায় আগুনের শিখা বাইরে থেকেও দেখা যাচ্ছে। এবং যেই কারখানাটিতে আগুন লেগেছে, এইখানে একই কমপ্লেক্সের ভিতরে 7টি কারখানা রয়েছে। তো এর মধ্যে যে সুতার গুদাম, সেখানে এই আগুনটি লেগেছে এবং এটি ছিল টিন শেডের একটি ভবন। তো আগুন লাগার পরপর আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে আগুনের প্রচন্ড উত্তাপে কিন্তু টিন শেডের যে ভবনটি সেটি ধসে পড়েছে এবং টিনগুলো কিন্তু জায়গায় জায়গায় দুমড়ে মুচড়ে গিয়েছে। তো এখানে দুটি বিষয়, এক হচ্ছে যে আপনার সুতা এবং তুলার মধ্যে আগুন লেগেছে, সেই কারণে আগুনটি ধিকি ধিকি করে জ্বলছে। আর অপরদিকে যেহেতু এই ভবনটি ছিল টিনের তৈরি, তো টিনের আগুনের উত্তাপে টিনগুলো যেরকম দুমড়ে মুচড়ে গেছে, সেই রকম কিন্তু প্রচন্ড পরিমাণে গরম হয়ে উঠেছে, উত্তপ্ত হয়ে উঠেছে টিনগুলো। তো ফলে ফায়ার সার্ভিস কর্মীদেরকে যেটি করতে হচ্ছে, বাইরে থেকে পানি ছেটাতে হচ্ছে, কারণ এই প্রচন্ড গরম টিনের মাঝখানে যে কিন্তু ভিতর থেকে পানি দেওয়াটা সম্ভব হচ্ছে না। তো যেহেতু বাইরে থেকে পানি ছেটানো হচ্ছে এবং টিনগুলো গরমে বা আগুনের কারণে প্রচন্ড উত্তপ্ত হয়ে গেছে, সেগুলো পানিগুলো গরম টিনের উপরে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ নিচে যেখানে আগুন জ্বলছে সুতার মধ্যে, সেইখানে পানিগুলো পৌঁছতে সময় লাগছে, কারণ যেই টিনের যে ফাঁক ফোকর রয়েছে, সেই ফাঁক ফোকর দিয়ে শুধুমাত্র ভিতরে পানি প্রবেশ সম্ভব হচ্ছে। অবিরত ধারায় একেবারে পানি দেওয়াটা এইখানে সম্ভব হচ্ছে না, যার কারণে আগুনটা নিয়ন্ত্রণের সময় লাগছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা দাবি করেছেন। এবং ফায়ার সার্ভিসের যে পরিচালক অপারেশন মেজর শাকিল নেওয়াজ, তার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তো তিনি যেটি বলেছেন যে আগুন যদিও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, তবে তারা আশা করছেন যে এই ভবন থেকে, অর্থাৎ যেই টিন শেডের যে গুদামটিতে আগুন লেগেছে, সেইখান থেকে আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আর আশঙ্কা নেই। কারণ তারা বলছেন যে আগুনটি বাইরের দিক থেকে, অর্থাৎ যে ভবনটিতে আগুন লেগেছে তার বাইরের দিক থেকে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এখন হচ্ছে সেই গুদামের ভেতরের অংশে জায়গায় জায়গায় আগুনগুলো জ্বলছে। তো যেহেতু বাইরের চারপাশ থেকে তারা আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, সে কারণে আগুনটি আর আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। তবে তারা বলছেন, ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন যে তারা আশা করছেন যে আজকে দুপুর নাগাদ, অর্থাৎ এরই মধ্যে 12টা বেজে গেছে, আরো হয়তো ঘন্টা দুয়েক সময়ের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে, এমনটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে। আর এখানে আরেকটা বিষয় একটু জানাতে চাই, যেহেতু আপনি জানেন যে ভোরবেলা আগুনটি লেগেছে, তো রাতের পালাতে এখানে যেসব শ্রমিকরা কাজ করছিলেন, তো তারা আগুন লাগার সঙ্গে সঙ্গে বের হয়ে যেতে পেরেছেন। তো এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে তাদের ধারণা ভিতরে হয়তো কোনো ধরনের মানুষজন কিংবা কোনো শ্রমিক ছিল না, ফলে এখানে কেউ আহত কিংবা নিহত হতে পারে এ ধরনের কোনো আশঙ্কা কিন্তু ফায়ার সার্ভিস করছে না। তো এই স্পিনিং মিল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মৌটুসী। দর্শক, গাজীপুরের শফিপুরে একটি স্পিনিং মিলে ভোরে লাগা আগুন এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। এদিকে যশোরের বেনাপোল স্থলবন্দরের পণ্যাগারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে গাড়ির টায়ার ও প্রসাধনী সামগ্রী সহ আমদানি করা বিভিন্ন পণ্য। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। ফায়ার সার্ভিস জানায়, ভোরে বন্দরের 23 নম্বর আমদানি পণ্যাগারে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে চারদিকে। এতে বন্দরের ভেতরে থাকা কেমিক্যালের ড্রাম, গাড়ির টায়ার, প্রসাধনীর সামগ্রী ও তুলা সহ বিভিন্ন ধরনের আমদানি করা পণ্য পুড়ে যায়। একই সঙ্গে আশপাশের পণ্যাগার সহ বন্দর থানা ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।
এতে পুড়ে যায় থানার গুরুত্বপূর্ণ কাগজপত্র। এছাড়া থানার সামনে রাখা একটি ট্রাক ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। খবর পেয়ে প্রায় 4 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে আহত ফায়ার সার্ভিস কর্মীকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে আগুনের ঘটনা অনুসন্ধানে 4টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে এবং বেনাপোলের ফায়ার সার্ভিস কমিটি আসলো, এসে ওনারা চারিদিকে সব জায়গায় খবর দিল। আগুন ধরানোর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস আসে, আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া গোডাউনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি, থানা পুড়ে গেছে, থানার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এই কার্ড সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্তদের শনাক্তকরণে সহায়ক হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এই কথা বলেন। পরে জাতীয় ক্রিকেটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী একটা ভূমিকা নিয়েছে যে কোনো মতেই বাংলাদেশকে আমরা এই জঙ্গিবাদ সৃষ্টি হতে দেব না। যারা এই ধরনের কর্মকাণ্ড বা সমাজবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে তাদেরকে শনাক্ত করতে এই কার্ড যথেষ্ট সহযোগিতা করবে এবং যে কোনো ধরনের অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করা বা তাদেরকে শনাক্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে এই কার্ডের মাধ্যমে। কাজে আমি মনে করি স্মার্ট কার্ড অধিকতর নিরাপদ এবং বহুবিধ ব্যবহার এটা সম্ভব হবে। তবে আমি আবার অনুরোধ করব নির্বাচন কমিশনকে যে এই যত ডাটাগুলি নেওয়া হচ্ছে তার নিরাপত্তাটা নিশ্চিত করা একান্তভাবে প্রয়োজন। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাড়ি থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার, হত্যা রহস্য তদন্তে নেমেছে পুলিশ। রাজধানীর বেসরকারি গণপরিবহনে দীর্ঘদিন নতুন কোনো বিনিয়োগ নেই, তাই পর্যাপ্ত গণপরিবহনের অভাবে ভুগতে হচ্ছে নগরবাসীকে। এ অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সাড়া দিয়ে 4000 নতুন বাস নামাতে রাজি হলেও বাস মালিকদের সংগঠন বলছে, যানজট পরিস্থিতি উন্নতি না হলে লোকসানের মুখে আটকে যাবে নতুন বিনিয়োগ। এক্ষেত্রে দ্রুত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। তাফসির বাবুর রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজধানীতে কয়েকটি রুটে নতুন বাস নামলেও সামগ্রিকভাবে রাজধানীর গণপরিবহন খাত একরকম থমকেই আছে। এই খাতে বড় বিনিয়োগ আসছে না, অন্যদিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পুরনো ব্যবসায়ীরাও। অথচ যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে, সেই সঙ্গে বাড়ছে দুর্ভোগও। 1 ঘন্টা দাঁড়ায় আছি, গাড়ি এই জায়গায় যাচ্ছে, কোনো দরজা খুলছে না। বিশেষ করলে অনেক লোকজন, সে তুলনায় বাসের সংখ্যা অনেক কম। বাস তো আসতেছে কিন্তু আমার মতন মানুষের উঠার কায়দা নাই। বাস মালিকরা বলছেন, একদিকে নতুন বাস নামাতে বিপুল খরচ, অন্যদিকে যানজটের কারণে 70% রুটেই লাভ তুলতে না পারায় নতুন বিনিয়োগে উৎসাহী নন তারা। যানজটের কারণে ট্রিপ হয় না, 8 ট্রিপ 9 ট্রিপ মারার কথা, সেখানে সে 2 ট্রিপ 3 ট্রিপ বেশি মারতে পারছে না। সবকিছু মিলিয়ে ঢাকা শহরে বাস ব্যবসাটা অলাভজনক। কেউ যদি পাগল না হয়, এই কনজেশনের শহরে বিনিয়োগ কেন করতে যাবে? একটা বাস কেনার জন্য কোটি টাকার মতো বিনিয়োগ করতে হয়। তবে এমন অবস্থার মধ্যেও আগামী 1 বছরে 4000 নতুন বাস নামাতে বাস মালিকদের রাজি করিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেয়া হয়েছে কম সুদে ঋণের ব্যবস্থা সহ নানা প্রণোদনার আশ্বাস। তবে ব্যবসা বান্ধব পরিবেশ ও অবকাঠামো তৈরি না হলে শুধু নতুন বাস নামিয়ে যাত্রী পরিবহনে সফলতা আসবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। পুরান বাসগুলো উঠিয়ে নতুন বাস প্রবর্তন করার জন্য আমরা কিছু কাজ করে যাচ্ছি। সেখানে 1000 এয়ার কন্ডিশন বাস থাকে, বাকিগুলো নন এসি বাস থাকে। সংশ্লিষ্ট অবকাঠামোগুলি রাস্তায় আছে কিনা সেটা দেখা, সড়কের উইডথ আছে কিনা, কারণ বাস একটা বড় সাইজের গাড়ি, তার টার্নিং এরও কিন্তু জায়গা লাগে। ওয়ার্কশপ ডেপোর জায়গা দেওয়া, স্টপ টার্মিনালগুলি দেওয়া, এই অবকাঠামো ছাড়া যদি আমি শুধু রুট পারমিট দিয়ে দেই তাহলে প্রক্রিয়া হবে না। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন খাতকে ঢেলে সাজাতে হলে শুরুতেই হাত দিতে হবে রাজধানীর বাসগুলোকে অল্প কয়েকটি কোম্পানির অধীনে আনার কাজে। রাজধানীতে বাস পেতে নাগরিকদের যে দুর্ভোগ, সেটি আসলে নিত্যদিনের ঘটনা। তবে দীর্ঘদিনেও নাগরিকদের এই সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে এখন সরকারের পক্ষ থেকে যখন নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে, এরপরেও সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন উঠছেই যে এর মাধ্যমে ঢাকায় যে গণপরিবহনের সমস্যা, তার কি আদৌ কোনো সমাধান হবে? তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। মহালয়ের মধ্য দিয়ে দেবী আগমনের আবাহন শুরু হয়ে গেছে। 7 অক্টোবর শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। রাজধানীতে তাই বেশ সাড়ম্বরে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি।
আয়োজকরা বলছেন মন্দির ও মণ্ডপগুলো ব্যস্ত এখন শেষ সময়ের প্রস্তুতিতে। পুলিশ জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব নিরাপদে সম্পন্ন করার ব্যাপারে সব প্রস্তুতি নিয়েছে সরকার। তাহিয়া রুবাইয়া তপলার রিপোর্ট। হাতে তুলির নিপুণ কারুকাজ, শিল্পীর মনের মাধুরী মেশানো রঙে যেন জ্যান্ত হয়ে উঠছেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, এখন শুধু ক্ষণ গণনা। শারদীয় দুর্গোৎসব ঘিরে রাজধানীর মন্দির ও মণ্ডপগুলোতে এখন তাই দারুণ ব্যস্ততা। প্রতিমা নির্মাণ, প্যান্ডেল মঞ্চ স্থাপন আর সাজসজ্জার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। দেবীর প্রতিমায় অবয়ব গড়ার কাজ শেষে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সৌন্দর্য বাড়িয়ে তোলার কাজে। 24 ঘন্টা কাজ করতে হচ্ছে, কারণ আমরা এখনো রেস্ট পাচ্ছি না, কারণ সময় তো ঘনায় আসছে। আয়োজকরা বলছেন সারা দেশে ছোট বড় মিলিয়ে মোট 29,395টি মণ্ডপ প্রতিষ্ঠা চলছে, আর শুধু রাজধানী ঢাকাতেই থাকবে 229টি মণ্ডপ। সারা দেশেই অ্যাকচুয়ালি প্রতিমার যে মূল যে রূপটা, এটি রঙের কাজ, অলংকারের কাজ, এই সমস্ত কাজগুলো শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের এই উৎসবকে নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর 13টি বিসর্জনের স্থান সহ প্রত্যেকটি মণ্ডপেই আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গাড়িতে আমাদের টহল যে ব্যবস্থা সেটা থাকবে, এছাড়া আমাদের যে গোয়েন্দা বিভাগ থেকেও একটি বিভিন্ন জায়গায় নিরাপদ থাকে, সেই বিষয়টা আমরা ইতিমধ্যে নিশ্চিত করেছি। আগামী 7 অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। ওই দিন ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের পূজা। এরপর 8 অক্টোবর সপ্তমী, 9 অক্টোবর মহাষ্টমী ও কুমারী পূজা, 10 অক্টোবর মহানবমী এবং 11 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে সমাপ্তি হবে দুর্গোৎসবের। দেবী দুর্গা এবার ঘোড়ায় চলে আসছেন অশান্তি আর শস্যহানি রূপে। তবুও ভক্তদের প্রত্যাশা, সব পরিস্থিতিতেই তার আশীর্বাদ পাবেন তারা। আর তাই তো দেবীকে বরণ করে নিতেই চারিদিকে এই সাজ সাজ রব। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজাকে সামনে রেখে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রামও। রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গার এক একটি রূপ। এবার মহানগরী ও জেলা মিলে চট্টগ্রামে প্রায় 2000 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার মহানগরীতে 290টি ও জেলায় 1685টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আর নির্ধারিত সময়ে প্রতিমা বুঝিয়ে দিতে কারিগরদের দম ফেলার ফুরসত নেই। পূজা মণ্ডপগুলোতে চলছে দুর্গা দেবী গড়ে তোলার ধুম। রাত দিন কাজ করে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে মা দুর্গার এক একটি রূপ। এবার বাংলা এবং ওরিয়েন্টাল এই দুই ধরনের প্রতিমার চাহিদা বেশি বলে জানিয়েছেন প্রতিমা কারিগররা। আমাদের এখন ওরিয়েন্টালের চাপটা বেশি, আমরা এখন এই ওরিয়েন্টালটার ভিতরে বেশি একটু চক্ষুটুকু করবো, আর খুঁটিনেটি একটু কাজ আছে, এই করেই আমরা পার্টিরে বুঝাই দেবো। ওরিয়েন্টাল আর বাংলা প্রতিমা, বাংলা বলতে আলগা শাড়ি আলগা চুল, তবে এখানে এবার এবছরে বাংলা প্রতিমার চাহিদা বেশি। মোটামুটি কাজ শেষ হয়েছে, আর অলংকার, তারপরে চুল, শাড়ি কাপড় এগুলো পরানোর বাকি রয়েছে আর কি। সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে মহানগরী ও জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। পূজাকে সফল করার জন্য প্রতি বছরের যে উদ্যোগগুলো আমরা গ্রহণ করে থাকি, এই উদ্যোগগুলো আমরা এবারও গ্রহণ করেছি এবং বিভিন্ন আঞ্চলিক কমিটিগুলোর সাথে আমাদের প্রতিনিয়ত আমাদের যোগাযোগ চলছে। আর পূজা চলাকালীন অবস্থায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নাশকতা রোধে পূজা মণ্ডপগুলোকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। আমাদের 3 জন বা 2 জন ফোর্স থাকবে, স্ট্যাটিক এটা থাকবে এখানে, পাশাপাশি আমাদের মোবাইল ফোর্স থাকবে, ডিবির ফোর্স থাকবে। ভালনারেবল যে জায়গাগুলো, গুরুত্বপূর্ণ স্থান, সে সমস্ত জায়গায় চেকপোস্ট বসানো হবে। সন্দেহভাজন ব্যক্তি যারা আছে তাদেরকে তল্লাশি করা হবে। 7 অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। 11 অক্টোবর দশমী বিহিত পূজা শেষে দেবী মর্তলোক ছেড়ে স্বর্গলোকে শিবের বাড়ি ফিরে যাবেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। গাইবান্ধায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা প্রকল্পের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। মেয়াদ শেষ হওয়ার পরও টাকা পাচ্ছেন না গ্রাহকরা, অস্বীকার বীমা কর্মকর্তাদের। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি। এবছর বর্ষা মৌসুমের শুরুতে অস্বাভাবিক জোয়ারের পানির চাপে ইতোমধ্যে পায়রা নদীর ভাঙনে কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। নিঃস্ব হয়ে গেছে গ্রামের কয়েক হাজার পরিবার। এদিকে ভাঙন রোধে 50 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধানের কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে কয়েকটি গ্রাম ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। দুমকি উপজেলার আঙ্গারিয়া ও পাঙ্গাসিয়া ইউনিয়নের চাঁদখালী, রাজগঞ্জ, আলদি ও বাহেরচর সহ কয়েকটি গ্রামের শত শত পরিবার নদীর অব্যাহত ভাঙনে স্কুল, মাদ্রাসা, কবরস্থান, ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব হয়েছে। প্রতিনিয়ত জোয়ারের প্লাবনে ভেসে যায় মাছের ঘের ও আউশের ফসল। বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী। সম্প্রতি পায়রা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে এক জনসভায় এলাকাবাসীকে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন পানি সম্পদ মন্ত্রী। তবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী চান প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন। গড়দুয়ার মোড়ে ভাঙতে পারে না, ওদিকে খালি একটার পর একটা খালি জয়াল পড়তে আছে। মসজিদ এবং কবরস্থান হঠাৎ করে জমে ডাববে গেছে, কল্পনার বাইরে। এখন আমরা থাকি মানুষের জায়গায় কোন রকমের ছাপড়া দিয়ে থাকি। কিছুদিনের মধ্যে যদি আমাদের বেড়িবাঁধ না হয় তাহলে আমাদের এই আঙ্গারি ইউনিয়নের 52 গ্রাম একবার বিলীন হয়ে যাবে, একবার পানিতে তলিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, বাঁধ নির্মাণ ও মেরামতের জন্য বাজেট পেলে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে। যে সমস্ত এলাকায় বাঁধ ভেঙে গেছে সেই সমস্ত এলাকায় বাঁধ মেরামত এবং যেখানে বাঁধ নতুন নির্মাণ প্রয়োজন সেখানে নতুন নির্মাণের জন্য আমরা বাজেট প্রেরণ করেছি। বাজেট প্রাপ্তি সাপেক্ষে টেন্ডারের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে। অবশ্য পানি সম্পদ মন্ত্রী ভাঙন রোধে 50 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন। প্রপার একটা প্রজেক্ট করে আমরা এই সমস্ত জায়গা যেখান পর্যন্ত ভাঙন হয়েছে সেটা আইডেন্টিফাই করেছে, এই 650 মিটার আমরা স্থায়ী কাজ হয় সেই বন্দোবস্ত করছি। পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ড ডিভিশনে 12টি ফোল্ডারে 800 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 5 কিলোমিটার নেই। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 50 কিলোমিটার আর আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় 100 কিলোমিটার। সময় সংবাদ, পটুয়াখালী। মেয়াদ শেষ হওয়ার পরই বীমা গ্রাহকদের দাবি পরিশোধ করার কথা থাকলেও মাসের পর মাস অপেক্ষা করে টাকা পাচ্ছেন না গ্রাহকরা। উল্টো কেটে নেওয়া হচ্ছে গ্রাহকদের টাকা। গাইবান্ধার গ্রাহকদের এমন অভিযোগ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের আল আমিন বীমা প্রকল্পের বিরুদ্ধে। তবে টাকা কেটে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বীমা কর্মকর্তারা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার মরিয়ম, শিউলি ও আমেনা বেগম সহ হাজার হাজার নারী পপুলার লাইফের আল আমিন বীমার গ্রাহক। খেয়ে না খেয়ে দরিদ্র পরিবারের এই মানুষগুলো মাসে 100 টাকা করে দীর্ঘ 10 বছর টাকা জমিয়েছেন। মেয়াদ শেষে লভ্যাংশ সহ জমানো অর্থ পাবার কথা থাকলেও মাসের পর মাস ঘুরেও টাকা পাচ্ছেন না তারা। বিমে শেষ হওয়া 10 বছর হওয়ানোর পরে মনে করো অ্যাকাউন্ট করলে মনে করো মাস 2 এর মধ্যে টাকাটা পাওয়া যাবে, এই কথা বলছি ভাই। যে ভাই কিস্তি চালাইছে ওই ভাই বলছে সে জায়গায় 5 মাস হয়ে যাবা নাকি তাও টাকা পাওয়া নাকি। টেস্কা ভাড়া করে যাতায়াত অফিসে করতে আমার 1500 টাকা গেছি। বীমা কোম্পানির কর্মীরা মৌখিকভাবে গ্রাহকদের মেয়াদ শেষে জমানো টাকার দ্বিগুণ দেওয়ার আশ্বাস দিলেও বাস্তব চিত্র ভিন্ন। উল্টো গ্রাহকদের কাছ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। 24,000 টাকা দেওয়ার কথা, সেখানে টাকা দিবে 16,000 টাকা দেওয়ার পরে সেখান থেকে আবার 1200 টাকা ওরা কাটবে। কেন কষ্ট করা হচ্ছে? আমাদের তো ওরা গায়ে হমানের টাকা, আমরা তো অনেক কষ্ট করে করছি। প্রথম যেগুলো বলছিল যে সেগুলোর সাথে মিল নেই, তাই আমরা এখন বাধ্য হয়ে যেটুকুই পাবো টাকা ওই আশায় আসছি আর কি। মাঠ পর্যায়ের কর্মীরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করলেও বীমা কোম্পানিটির জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তার এ ব্যাপারে অজুহাতের শেষ নেই। আমরা এখন যদি মাঠে বীমা করার কথা বলি, আগে তারা বলে যে তোমাদের ডাং হবে, তোমরা কোন ফালতু কোম্পানির চাকরি করো। এখন আমরা মাঠে কোনো বীমা করাতে পারি না। মাঠ পর্যায়ে যারা কর্মী হিসেবে কাজ করে তাদের কিছু ভুল ত্রুটি হয়। এখান থেকে কাগজপত্র ফাইল এগুলি দেখা যায় ঢাকায় কুরিয়ার করে পাঠাই, সেখান থেকে আবার আসে, যাওয়া আসা মাসে কিছু সময় কেমন হয়ে যায়। 1200 টাকা রেখে দিলে নতুন করে 1 বছর তারপর প্রিমিয়ামটা চালু হয়ে গেল, আবার 1 বছর পর থেকে সে মূলত কিস্তিটা চালাবে, কিন্তু তার থেকে কেটে রাখা হবে, জোর করে কেটে, এরকম কোনো বিধান বা নিয়ম নাই। গাইবান্ধা জেলায় আল আমিন বীমা প্রকল্পের আওতায় প্রায় 40,000 গ্রাহক রয়েছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানীর যাত্রাবাড়ি রসুলপুর এলাকার একটি বাসা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আহত অবস্থায় ওই বাড়ি থেকে আরও এক নারীকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 11টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যাত্রাবাড়ি থানা পুলিশ আহত নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত শিল্পী এবং আহত তার ভাবি পারুল কুমিল্লার 14 গ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ। ওই 2 নারী শুক্রবারই ভাড়া বাসাটিতে ওঠে বলে জানায় বাড়ির মালিক। বহিরাগত কেউ বাসায় ঢুকে বা পরিচিতদের মধ্যে কেউ বাসার ভেতর থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে তদন্তের পরই এই হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আমার ওয়াইফের আওয়াজ পেয়ে ভিতর থেকে আওয়াজ দিতেছে, আন্টি আমাকে বাঁচান, আন্টি আমাকে বাঁচান, আমাকে একটু পানি খাওয়ান। জিজ্ঞাসা করার পরে বলে যে একটা লোক আইসা মারছে। শিল্পীর পূর্ব পরিচিত কেউ একজন, অথবা এখানে বাসায় কাজ করার জন্য যারা বাসায় বিভিন্ন বৈদ্যুতিক কাজ করে বা কাঠমিস্ত্রির কাজ করে বা পানির কাজ করে, এরকম কোনো একজন লোককে উনি বাসায় ডেকেছেন এবং বাসায় ডাকার পরে এই লোকটাই যিনি ঢুকেছেন এখনো পর্যন্ত অজ্ঞাতনামা, উনি দুইজনকে কুপিয়েছেন বলে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। খেলার খবর। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শেষে প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় এসেছে বদল। দারুণ ফর্মে থাকা তামিম ইকবালের ধারাবাহিকতা অথবা আফগানদের যুবা স্পিনার রশিদ খানের আবির্ভাব, সব মিলিয়ে বিশ্ব ক্রিকেট উপভোগ করেছে উত্তেজনাপূর্ণ একটি সিরিজ। বাংলাদেশ আফগানিস্তান সিরিজের হিসাব নিকেশের বৃত্তান্ত থাকছে এবারের প্রতিবেদনে। ক্রিকেটীয় আবেগের কাছে পরিসংখ্যানের পাতা হয়তো কিছুটা নিষ্প্রাণ, তারপরও পরীক্ষার ফলাফল প্রকাশের পর মার্কশিটটা উল্টে দেখার কৌতূহল থাকে সবারই, সঙ্গে থাকে নির্দিষ্ট কোনো বিষয়ে ভালো খারাপের মূল্যায়ন করার সুযোগ। তাই সিরিজ শেষে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রাপ্তি অপ্রাপ্তির খাতা একটু মিলিয়ে দেখলে দেখা যায় 3 রেটিং পয়েন্ট হারিয়ে বড় ক্ষতি হয়েছে বাংলাদেশের। যদিও শেষ ম্যাচের দানবীয় জয়ে দর্শক মনে তা হয়তো তেমন প্রভাব ফেলেনি। এই সিরিজে আবারও চওড়া তামিম ইকবালের ব্যাট, 1 সেঞ্চুরি ও 1 ফিফটিতে 3 ম্যাচে 72.66 গড়ে 218 রান এই ব্যাটিং ওপেনারের। সিরিজের একমাত্র সেঞ্চুরি হাঁকাতে 118 রানের দর্শনীয় এক ইনিংস খেলেছেন তামিম। মিডল অর্ডারে খেলা মাহমুদুল্লাহ রিয়াদ সতীর্থ তামিমের মতো পুরো ইনিংস খেলার সুযোগ না পেলেও ক্রিজে থেকে রানের চাকা সচল রেখেছেন সবসময়। 59.50 গড়ে তার রান 119। তবে শেষ ওয়ানডেতে 65 রানের কার্যকরী ইনিংস খেলেও তালিকার সেরা 5-এ জায়গা হয়নি সাব্বির রহমানের। আর 3 ম্যাচ খেলে আফগানদের হয়ে রহমত শাহ 107 ও হাশমাতুল্লাহ শহীদি করেছেন 86 রান। ব্যাটিং লিস্টে টাইগারদের দাপট থাকলেও বোলিংয়ে সবচেয়ে আলো ছড়িয়েছেন আফগানদের উঠতি তারকা স্পিনার রশিদ খান। এই লেগের গুগলি ডেলিভারির গুণমুগ্ধ হয়েছেন সবাই। 3 ম্যাচে মাত্র 3.70 ইকোনমিতে 7 উইকেট তুলে নেন রশিদ। রশিদের মতো টাইগার পেসার তাসকিনও 7টি উইকেট তুলে নিলেও বল হাতে তিনি ছিলেন বেশ খরুচে। 6.20 ইকোনমি রেটটাই যে তার প্রমাণ। যদিও প্রথম ওয়ানডেতে 59 রানে 4 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক বনে যান তাসকিন। এছাড়া 6 উইকেট আছে সাকিবের, বেস্ট ফিগারটা 47 রানে 4 উইকেট। তবে মোহাম্মদ নবীর সমান উইকেট হলেও 4.11 ইকোনমি রেটে কিছুটা পিছিয়ে তালিকার 4-এ থাকছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। যাই হোক, শেষ হলো আরও একটি অধ্যায়। একেবারে মন জুড়ানো না হলেও তৃতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে আত্মতৃপ্তি খুঁজবেন সবাই। আপাতত তাই বাংলাদেশ আফগানিস্তান দ্বৈরথের ডায়েরি তুলে রাখা যাক। দিন শেষে ক্রিকেট যে শুধু লড়াই নয়, আবেগ আর বিনোদনের দারুণ এক মিশেলও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুরের সখীপুর স্পিনিং মিলে ভয়াবহ আগুন, ধসে পড়েছে টিনের কারখানা। বেনাপোল বন্দরের গুদামের আগুন 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে। প্রধানমন্ত্রীর হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু। বললেন এই কার্ড সন্ত্রাস ও জঙ্গিবাদীদের শনাক্ত করতে সহায়ক হবে। পর্যাপ্ত গণপরিবহনের অভাবে ভোগান্তির শেষ নেই নগরবাসীর। যানজট পরিস্থিতিতে নতুন বাস নামাতে আগ্রহ নেই বাস মালিক সংগঠনের। অবকাঠামো উন্নয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। তীরর আয়লায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি। অস্বাভাবিক জোয়ার ও ভাঙনে গ্রামের পর গ্রাম বিলীন। স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর। এবং শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজধানী সহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে প্রতিমা গড়ে তোলার ধুম। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।